মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আজ হচ্ছে 23 তারিখ, 23 মার্চ 2025, আর এখন সময় হচ্ছে সকাল 8:15। মোটামুটি রেডি হয়ে গেছি। আমাদের আজকে বেরোতে হবে গুলমার্গের উদ্দেশ্যে। এখন নিচে খাওয়া দাওয়া চলছে, আমিও এখনই যাব, গিয়ে সকালে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়বো গুলমার্গের উদ্দেশ্যে। আমাদের রোপওয়েরও টিকিট কাটা আছে, তো রোপওয়েতেও চড়া হবে আজকে। তবে হ্যাঁ, রোপওয়েতে চড়ার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়, সেহেতু আমরা তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাচ্ছি, যাতে ঠিক সময় মতো আমরা রোপওয়েতে চড়তে পারি আর অনেকটা ওখানে এনজয় করতে পারি। 9টার মধ্যে গাড়ি ছাড়বে বলেছে, তাই দেখ 9টার মধ্যে গাড়িটা ছাড়া যায় কিনা, কারণ এত বড় গ্রুপ, আস্তে আস্তে সবাই রেডি হয়েছে, খাওয়া দাওয়া চলছে, সব গুছিয়ে গাছিয়ে নিতে একটু তো টাইম লাগবেই। সকাল সকাল ঘুম থেকে উঠে আবারও সেই সুন্দর দৃশ্য সামনে দেখতে পাচ্ছি। এই যে দূরে ওই পাহাড়গুলো দেখতে দারুণ লাগছে। আজকে ফার্স্ট বরফ টাচ করতে পারবো, এতদিন দূর থেকে দেখছিলাম কদিন, তো আজকে ফার্স্ট বরফ টাচ করব। আমরা যতদিন ধরে এখানে ঘুরছি, তো আমাদেরকে যেনারা সঠিকভাবে সঠিক টাইমে ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছেন, যেনারা হলেন এনারা, যিনি হচ্ছে আমাদের গাড়ির চালকরা, যিনি আমাদের গাড়ির ক্যাপ্টেন, আমাদের গাড়ির পাইলট যাই বলো না কেন, তেনারা হচ্ছে এনারা। এনাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আমরা ঠিক টাইমে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাতে পারছি। आप लोगों की मेहनत की वजह से हम लोग सही वक्त पर सही जगह घूम पा रहे हैं, इसके लिए दिल से थैंक यू। বন্ধু 9টা তো পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা গাড়ি ছাড়তে পারিনি, তো সবাই এক এক করে আসছে আর কি, হয়ে গেছে অলমোস্ট। এখন গাড়িগুলো এই যে ইঞ্জিন স্টার্ট করা আছে, আমাদের গাড়িতে সবাই চলে এসছে, অনেকক্ষণ আগে থেকে আমরা ওয়েট করছি। এরপর ফাইনালি আমরা রওনা দিলাম শ্রীনগর থেকে গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে NH1 অর্থাৎ শ্রীনগর বারামুলা রোড ধরে আমরা এগিয়ে চললাম। ঘুরতে এখন বাজে 10:34, আর আমরা শ্রীনগর থেকে যে রাস্তা ধরে আমরা বেরিয়েছিলাম ফার্স্টে, সেই রাস্তা ধরে বেশ কিছু কিলোমিটার আসার পর বাঁ দিকে ঢুকে যায় গুলমার্গের রাস্তা, আর এখন আমরা সেই রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। আর এই রাস্তায় উঠতেই চারিদিকে সিনারিটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে পুরো চওড়া ভ্যালি, চওড়া পুরো গ্রিনারি দেখতে পাচ্ছি, আর তারই মাঝে দাঁড়িয়ে আছে অনেকগুলো পাতা ঝরানো গাছ। মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা টাইমে অনেক বরফ হয়েছিল, গাছের মাথায় বরফ জমে জমে পাতাগুলো সব ঝরে গেছে, আর সামনেই বরফ পাহাড় দেখা যাচ্ছে। তো ওইদিকেই হচ্ছে গুলমার্গ, ওইদিকে আমরা এগিয়ে চলেছি এখন। আর 26-27 কিলোমিটার মতো বাকি আছে গুলমার্গ এখান থেকে। আমাদের 11টা থেকে রোপওয়ে টিকিটের টাইম আছে, যখন খুশি লাইনে দাঁড়িয়ে পড়লেই হবে। লাইনে দাঁড়ানো থেকে শুরু করে রোপওয়েতে ওঠা অবধি মাঝখানে লেগে যেতে পারে 2 থেকে 3 ঘন্টা, মানে 2 থেকে 3 ঘন্টা লাইনে আমাদের দাঁড়াতে হতে পারে। যেটা অবশ্যই কতটা ভিড় হচ্ছে সেটার উপর নির্ভর করবে। প্রচুর গাড়ি যাচ্ছে দেখলাম, মনে হচ্ছে ভিড় হবে ভালোই। রোদের তাপ তো বেশ ভালোই আছে, ওয়েদার একদম ক্লিয়ার আছে, পুরো নীল আকাশ, ওপরে নীল আকাশ, নিচে এইরকম বরফ সাদা পাহাড়। এই দিকে আসার পরেই অ্যাকচুয়াল কাশ্মীরের যে সৌন্দর্য সেইটা চোখে পড়া শুরু হয়েছে। তো 11টা বাজে এখন, আমরা এই ট্যাংমার্গে এসে নামলাম। তো এখান থেকে আর বাইরের গাড়ি আগে যেতে দেবে না, সেহেতু আমরা গাড়ি চেঞ্জ করছি এখন এখানে। এই আমাদের গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে এখন সামনের দিকে যাচ্ছি, অন্য গাড়ি করা হচ্ছে, এখানকার লোকাল যেসব ইউনিয়নের গাড়ি, ওই গাড়িতে করে আমরা একদম ওপরে যাব গুলমার্গে। এখনো পর্যন্ত রাস্তার পাশে বরফের দর্শন হয়নি, একটু ওপরে গেলেই বরফ দেখা পেয়ে যাব। তো আমরা আবার গাড়ি পাল্টে যাত্রা শুরু করে দিয়েছি গুলমার্গের দিকে। আর গুলমার্গ আর 8 কিলোমিটার মতো বাকি আছে, আর অলরেডি চারিদিকে বরফ দেখতেই পাচ্ছি, রাস্তার চারিপাশে বরফ পড়ে আছে অনেক। পেছনে আমরা অনেক বরফ পার করে আসলাম, সামনে আরো বরফ আছে। ওপরে আশা করছি ভালো পরিমাণে বরফ পাবো। ম্যানেজার দা বলছি, বরফ দেখে ভালো লাগছে তো? হ্যাঁ একদম। বলছি ওপরে কিন্তু আরো অনেক বরফ আছে। হ্যাঁ খুব ভালো আছে। ওই যে সামনে দেখেন, এই দেখুন বাঁ দিকে দেখুন, এই দেখুন বাঁ দিকে প্রচুর বরফ। এক্ষেত্রে জানিয়ে রাখি, গুলমার্গের দিকে গেলে চোখ কান খুলে চলাটাই ভালো, কারণ এখানে প্রতি পদে পদে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এরকমই একটা ইনসিডেন্ট আমাদের সাথে হয়েছিল, তো সেইটা আমি বলছি। ট্যাংমার্গে আমাদের গাড়ি আটকে দেওয়ার পর আমরা ওখানকার স্থানীয় ইউনিয়নের গাড়ি ভাড়া করে এগিয়ে চললাম গুলমার্গের দিকে। সেখান থেকে গুলমার্গের ডিস্টেন্স 13-14 কিলোমিটার মতো ছিল, এবং গাড়ি প্রতি 2500 টাকা করে ভাড়া চেয়েছিল। তো আমাদের আগে এই ব্যাপারে কোনো ধারণা না থাকায় আমরা সেটাতেই রাজি হয়ে ওই গাড়িতে করে এগিয়ে চলি। ওই গাড়ির ড্রাইভার আমাদের নিয়ে যায় যেখানে জুতো কোট ভাড়া পাওয়া যায়। তো সেখান থেকে আমরা
সবাই পার জুতো 200 টাকা করে দিয়ে জুতো ভাড়া করে নিই। মাঝপথে এক জায়গায় পুলিশ দাঁড়া করিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করে গাড়ির ভাড়া সম্পর্কে এবং জানিয়ে দেয় যে গভর্নমেন্ট রেট হচ্ছে 2000 টাকা, এর বেশি যদি কেউ চায় তাহলে থানার নাম্বারে ফোন করে যেন তাদের জানানো হয়। তো এইখানে আছে একটা টুইস্ট। আমরা যখন ঘুরে পুরো ফিরে আসি নিচে আবার এই গাড়িতে করেই, তখন ইউনিয়নের লোকরা আমাদের থেকে 2500 করে চাই এবং আমরা থানার নম্বরে কন্ট্যাক্ট করার চেষ্টা করলে থানা থেকে কেউ ফোন ওঠায় না। তো বাধ্য হয়ে আমাদেরকে 2500 টাকা করেই পার গাড়ি দিতে হলো। তো এই হলো ব্যাপার। গুলমার্গে গেলে খুব সাবধান, গুলমার্গ মানে গুল। বন্ধু এখন টাইম হচ্ছে 1:45 আর আমরা একটু আগে এখানে চলে এসেছি। তো গাড়ি থেকে নেমেছি, তো কিলোমিটার খানিক এখনো বাকি আছে ওই রোপওয়ের সেন্টার আর কি। देखो ना कैसे वो देखो बीच में पुलिस लाइन के अंदर कहाँ से डबा जा रहा है, ये क्यों रोप है? ठीक है, कोई बात नहीं, ठीक है, हम पहली बार नहीं आ रहे हैं, पता है। যারা গাড়িতে করে নিয়ে যায় এরা মাথা খারাপ করে দিচ্ছে সেই থেকে পেছনে লেগে। এই বললাম যে আমি প্রথমবার আসিনি, জানি এখন ছাড়লো, তাড়াতাড়ি যাই, গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়তে হবে। হেলিকপ্টার চলছে, আশপাশে যে গাড়িওয়ালারা আছে ওরা খুবই ডিস্টার্ব করে। এখানে সামান্য 1 থেকে 1.5 কিলোমিটার মতনই হাঁটতে হয়। তো তোমরা যদি এখানে আসো বৈষ্ণোদেবী যদি করার ইচ্ছা থাকে তাহলে এখানে একবার হাঁটাটা খুবই প্রয়োজন আর কি। এমন কিছু অসুবিধা নেই, মাঝখানে সামান্য একটু চড়াই আছে, ব্যাস, আর কিচ্ছু না। তো আমরা এই সাইড দিয়ে আমরা হেঁটে আসলাম, গাড়ি ওই পেছনে নামিয়েছে, ওইখানে পার্কিং আছে। এই সাইড দিয়ে হেঁটে এসে এখানে একটা মোড়ের মাথা পড়বে, এখানে রাইট সাইডে লেখা থাকবে এই বোর্ডটা, এই যে ওয়ে টু গন্ডোলা। তো এখান থেকে এই যে এই ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই ডান দিকের এই রাস্তাটা দিয়ে হেঁটে যাওয়া যাবে রোপওয়ে সেন্টারে। আর ওই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি টিনের চালা আছে, ওই সামনে দূরে ওইখানেই হচ্ছে রোপওয়ে আছে। আমাদের ফেজ 1-এর টিকিট আছে, তাই ফেজ 1 অবধি আমরা যাব। ফেজ 2-তে আমরা যাচ্ছি না। ফেজ 1-এর টিকিট এখানে আমাদের 800 করে লেগেছিল। তো প্রতিবারই একই রেট থাকে কিনা সেটা আমার সঠিক জানা নেই। আর এখানে প্রচুর বরফ আছে, প্রচুর, গুলমার্গে প্রচুর বরফ আছে এখন। তো এই মার্চ মাসে এবং এপ্রিলের প্রথম দিকেও যদি তোমরা আসার চিন্তাভাবনা করে থাকো, তো এপ্রিলের প্রথমে প্রচুর বরফ থাকবে, কারণ এত বরফ এত তাড়াতাড়ি গলবে না, অনেক বরফ আছে। ভেবে তো ছিলাম পুরোটা হেঁটেই যাব, কিন্তু মা আর বোনের হাঁটতে সমস্যা হওয়ায় একটা রানিং গাড়ি করেই নিলাম। মাথা পিছু 50 টাকা নিয়ে ওই গাড়ি আমাদেরকে ড্রপ করে দিল রোপওয়ে গেটের সামনে। গাড়ি থেকে নেমে আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম। আমরা এই সাইডে লাইনে ছিলাম, এখন লাইনটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে, এইভাবে পেছন দিকে দেখতে পাচ্ছ। এই যে এই রুমটা, এখানে এন্ট্রি। আমাদের লাইনটা এখন এই যে এই দিক দিয়ে ঘুরে এখন যাবে লাইনটা। আর চারিদিকে দেখতে পাচ্ছ বরফের উপরে লাইনে দাঁড়িয়ে আছি। কি হচ্ছে, এখানকার যারা তোমার লোকাল গাড়ি ড্রাইভার এইসব আছে, এরা কি করছে, এরা টাকা নিয়ে আগে লাইনে ঢুকিয়ে দিচ্ছে। এই নিয়ে অনেক গন্ডগোল হচ্ছে। যেই পুলিশ আসছে তখন ওরা পালাচ্ছে। তো আমাদের পেছনে একটু আগে গন্ডগোল হচ্ছিল, ওই রকম পুলিশ আসলো, এসে গিয়ে তখন মিটম্যাট করলো। তো এখানে এইসব স্ক্যাম থেকে সাবধান। তোমাদেরকে যদি কেউ এরকম এসে প্রলোভন দেয় এরকম টাকা বিনিময়ে ঢুকিয়ে দেবো, এইটা করবে না। পুলিশ ধরলে একদম সোজা ধরে নিয়ে চলে যাবে। তো এইসব প্রলোভনে কেউ পা দেবে না। লাইনে দাঁড়াও, লাইন তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আমাদের বেশিক্ষণ হয়নি, ঘন্টাখানিক মতো হয়েছে। তো এমনি নর্মালি 2 থেকে 2.5 ঘন্টা দাঁড়াতেই হয়। সেটা একটু ভিড় বেশি হলো, সেটা 3 ঘন্টা হয়ে যেতে পারে। এতে কোনো কষ্ট নেই। এখানে রোদটা লাগছে ঠিকই, কিন্তু খুব যে ভ্যাপসা গরমও সেই রকম লাগছে না। আমি এই মোটা জ্যাকেট গায়ে দিয়ে আছি, ভেতরে এখনো পর্যন্ত ঘাম হচ্ছে না। আর একটা হ্যাঁ, সানগ্লাসটা কিন্তু মাস্ট, কারণ খালি চোখে তাকালে চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছে। তো লাইন আবার এগোচ্ছে, এই যে যেমনটা দেখতে পাচ্ছ, লাইন কিন্তু এগিয়ে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে এবার এগিয়ে যাবো। ফাইনালি উঠে পড়েছি আমরা সবাই। এই দেখো রোপওয়েতে উঠে পড়েছি, এই রোপওয়ে কারে। এই দেখো দেখাচ্ছি সামনে কতটা উঁচুতে আমরা যাব এখন। এই যে সামনে সোজা উপরে যাব। আর এই যে সব পুরো গ্রুপ আমরা আছি, আর আমরা সবাই মিলে 8 জন আছি। পুরো এক জায়গাতে হয়ে গেছে আমাদের। ও এই দেখো পুরো বরফই বরফ, পুরো সাদা একদম। এইটার জন্য প্রায় 4 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে আমাদের, প্রায় 4 ঘন্টা। এখানে টাইম লাগবে প্রায় 8 থেকে 9 মিনিট টাইম লাগবে। 8 থেকে 9 মিনিটের জার্নির জন্য 4 ঘন্টা লাইনে দাঁড়ানো। তো
বন্ধু যেমনটা হয় আর কি, গোপ্রো ঠান্ডায় এসে আবার ধোকা দিয়ে দিয়েছে, তাই আবার ফোনে ভিডিও করছি। তো চলে এসেছি আমরা, বেশ খানিকক্ষণ হয়ে গেল, আধ ঘন্টা কাছাকাছি হয়ে গেল। বোন এখানে শাড়ি টাড়ি পরেছে, মাও শাড়ি পরেছে, দুজনা শাড়ি পরে এখন তারা নিজেদের মতো এনজয় করছে। আর এখানে রিলস যারা বানিয়ে দেয় তাদের থেকে বোন রিলস বানিয়ে নিল। উনি এখন রিলটা এডিট করে দিচ্ছে। রিল বানানোতে 500 টাকা করে প্রথমে বলছিল, 500-600 বলছিল, তো বলে করে 400 করলো। তো দেখে আসি রিলটা কেমন হলো। 4:42 বাজে আর এখনো বরফের মধ্যে এখনো এনজয় করে বেড়াচ্ছি। আর এখানে আমি আর বোন দুজন মিলেই একটু রিল বানিয়ে নিলাম। এখানকার যারা স্থানীয় যারা রিল বানিয়ে দিচ্ছে ক্যামেরাম্যানরা, তো রিলে ওই 400 করে নিল আমাদের থেকে। প্রথমে 600 বলছিল, বলে 400 নিল, তাহলেই বানিয়ে দিয়েছে। ফটো তুলে দিচ্ছে, সেখানেও চার্জ নিচ্ছে 100 টাকা কি 200 টাকা, যার যেমন মানে যার কাছে যেমন পার্সি নিয়ে নিচ্ছে। সূর্যের আলোটা একদম পুরো তীব্রভাবে লাগছে আর হাওয়া দিচ্ছে, ওই ওপর থেকে পুরো বরফ ঠান্ডা হাওয়া পুরো বয়ে আসছে। গায়ে যা ঠান্ডা লাগছে না, কি বলবো। ফার্স্ট ফেজে বেশ খানিকক্ষণ এনজয় করার পর আমরা নিচে ফেরার জন্য আবার রোপওয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইনে দাঁড়ানোর পর দেখলাম সেখানে আরেকটা স্ক্যাম চলছে। সেখানে ঘুরে বেড়ানো কয়েকটা দালাল সেকেন্ড ফেজ থেকে আসা লোকেদের থেকে টাকা নিয়ে তাদেরকে আগে লাইনে ঢুকিয়ে দিচ্ছিল। আর আমরা যারা পেছনে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তো আমরা পেছনেই পড়ে থাকছিলাম, লাইন এগোচ্ছিলই না। তো এই সব দেখে আমরা 2-3টে ফ্যামিলি মিলে এক জায়গায় হয়ে রীতিমতো ঝগড়াঝাটি করে তাদেরকে আমরা আটকালাম এবং লাইনটা যাতে ঠিকঠাকভাবে এগোয় সেটার ব্যবস্থা করলাম। তো এইভাবে আমরা ফেরার লাইনটাকে ঠিকভাবে ম্যানেজ করলাম। তো এরপর রোপওয়ে করে নিচে এসে আমরা আবার রওনা দিয়ে দিই হোটেলের দিকে। বন্ধু ঘড়িতে এখন বাজছে রাত 11:20 আর আমরা আবার ফিরে এসেছি রুমে। অনেকক্ষণ আগে চলে এসেছি আমরা হোটেলে। তো একবারে নিচে থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা উঠলাম। গুলমার্গ জায়গাটা ভালো, তবে সেখানকার জায়গার সিস্টেমটা একদমই ভালো না। তো এক হচ্ছে যে রোপওয়ের যে সিস্টেমটা, সেই টিকিটের লাইনে প্রথমে দাঁড়াতে হলো আমাদের প্রায় 4 ঘন্টা। আচ্ছা, লাইনে দাঁড়ালাম সেটা ঠিক আছে, নর্মালি যদি লাইনটা ঠিকঠাকভাবে এগিয়ে যায় সেটা খুবই ভালো কথা। অ্যাকচুয়ালি সেটা তো হচ্ছে না, কারণ ওখানে আশপাশে অনেক দালাল ঘুরে বেড়াচ্ছে, তারা টাকা নিয়ে লোকেদেরকে মাঝখানে লাইনে ঢুকিয়ে দিচ্ছে। এইভাবে লাইনটা অ্যাকচুয়ালি ঠিক মতো মুভ করছে না, কন্টিনিউ একই জায়গাতে দাঁড়িয়ে আছে বেশিরভাগই। তো এইভাবে টাইমটা প্রচুর লেগে যায়। তারপরে তো রোপওয়ে করে সেখানে যাওয়া ফার্স্ট ফেজে অনেক উঁচুতে পাহাড়ের ওপরে, তো সেখানে প্রচুর বরফ ছিল। তো যেমনটা আমি তোমাদেরকে দেখালাম ভিডিওতে, দেখতেই পেয়েছো অনেক বরফ ছিল। তো সেখানে অনেক এনজয় করেছি আমরা। তো আবারও ফেরার পথে লাইন দিতে হয় রোপওয়েতে ওঠার জন্য, তো সেই লাইনেও সেম অবস্থা। তো আমাদের ফেরার সময় আমরা আর কুল থাকতে পারিনি, তো ঝগড়াঝাটি হয়ে যায় একদম ওই দালালদের সাথে। একদম আমরা পুরো গেট গার্ড করে যারা অ্যাকচুয়ালি লাইনে দাঁড়িয়েছিল তাদেরকে আমরা পাস করাই পুরো একদম আমাদের লাইন না আসা অবধি। তো এই আর কি, হোটেলে পৌঁছাতে অনেকটা রাত হলো। তো আমরা ডিরেক্ট হোটেলে আসিনি, আমরা লাল চকে নেমে পড়েছিলাম গাড়ি থেকে। আমাদের গাড়ি আমাদের লাল চকে ড্রপ করে দিয়ে চলে এসেছিলো হোটেলে বাকিদেরকে নিয়ে। আমরা এই 8-10 জন মিলে ওখানে একটু মার্কেটিং করলাম আর তারপরে এই খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। আজ হচ্ছে 24 তারিখ, 24শে মার্চ 2025। এখন আমরা রেডি হতে শুরু করেছি। তো আজকে আমাদের বেরোতে হবে সোনমার্গের উদ্দেশ্যে। তো এখন প্রায় ঘড়িতে বাজছে 9টা। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। আমাদের ব্রেকফাস্টে ছিল আজকে লুচি তরকারি আর সাথে গজা। আমরা এখানে যা যা খাবার খাচ্ছি, তো এই সবই খাবার হচ্ছে আমাদের যেনারা অর্গানাইজাররা আছেন তেনারাই বানাচ্ছেন, সবই বানিয়ে খাওয়াচ্ছেন। একটা ছোট তরকারি থেকে শুরু করে মিষ্টি অবধি তেনারা নিজেরা এই জায়গায় বানিয়ে সেগুলো আমাদের খাওয়াচ্ছেন।
তো এইটা একটা দারুণ ব্যাপার, কিন্তু কোনো বাইরের খাবার কিন্তু আমাদের শরীরে যাচ্ছে না। যে খাবারটাই আমরা খাচ্ছি সেটাই ওনারা বানিয়ে খাওয়াচ্ছেন। আজকে এখান থেকে অনেকটাই ডিস্টেন্স আমাদের কভার করতে হবে, ওখানে গিয়েও আশা করছি অনেকটাই বরফ পাবো আমরা সোনমার্গে। আমাদের পুরো ট্রিপ শেষে আমরা যাদের সাথে এসেছি ভ্রমণ সাথী, এদের সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর বাকি ট্রিপে যা যা হচ্ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি আগামী দিনে এরকম গ্রুপ ট্যুর করতে চাও, যেতে চাও, তো তোমরা এনাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। তো এখন চটপট রেডি হয়নি, টাইম হয়ে যাচ্ছে 9:30 গাড়ি ছাড়ার টাইম। অনেক বড় গ্রুপ, তো সবাই আস্তে আস্তে রেডি হচ্ছে, খাচ্ছে, একটু টাইম তো লেগেই যায় আর কি। তো 9:50 বাজে ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম সোনমার্গের দিকে। কালকে গুলমার্গে গিয়ে ওই রোপওয়ে লাইনে দাঁড়িয়ে তো পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো। ওই লাইনে দাঁড়িয়ে পুরো এনার্জি অলমোস্ট শেষ হয়ে গেছিলো। তারপরেও যাই হোক এনজয় করেছি ওখানে গিয়ে অল্প কিছু সময়। আবার ফেরার পথেও লাইনে দাঁড়াতে হয়েছিল। এই লাইন কালকে পুরো এতেই সময় কেটে গেছে। তো এর আগে যখন দেখেছিলাম তখন সোনমার্গে পুরো গ্রিন দেখেছিলাম, এবার দেখি বরফ কেমন আছে, হয়তো এবার সাদা পুরো দেখতে পাবো। তো মোটামুটি 100 কিলোমিটার প্রায় ডিস্টেন্স, কম বেশি। ঘড়িতে এখন বাজছে প্রায় 12:30, আর সোনমার্গ আর 35 কিলোমিটার মতো বাকি আছে। আর আমরা এই একটা জায়গাতে এসে দাঁড়ালাম, আর এই যে পেছনে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, ওখানে কাকাও লাইভ করছে এখানে। দেখো, হ্যাঁ সাবধানে দেখো, আওয়াজটা তো পাচ্ছ মনে হয়, আওয়াজ। এই যে সিন্ধ নদী বয়ে আসছে সোনমার্গের দিক থেকে, বয়ে চলেছে শ্রীনগরের দিকে। এই সিন্ধ নদী সোনমার্গের দিক থেকে মানে আরও উঁচু থেকে বয়ে এসে চলে গেছে শ্রীনগরের কাছে, ঝিলামে গিয়ে মিশেছে। সোনমার্গ যাওয়ার পথে এই জায়গাতে আমাদের গাড়ি দাঁড় করানো হয়েছিল দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। জায়গাটা ছিল খুবই সুন্দর, রাস্তার পাশ দিয়ে বয়ে চলা সিন্ধ নদী এবং চারিপাশের পাহাড়ি রেঞ্জ সব মিলিয়ে মিশিয়ে এই জায়গাটা খুবই সুন্দর ছিল। তো আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এবং তারপর আস্তে আস্তে আবার রওনা দিলাম সোনমার্গের দিকে। আমরা এখন চলেছি নতুন ইনঅগরেট হওয়া সোনমার্গ টানেলের মধ্যে দিয়ে। আগেরবার যখন গেছিলাম তখন এই টানেলের কাজটা চলছিল, এখন টানেল পুরো ওপেন হয়ে গেছে। এখন আমরা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই টানেলের হাইট হচ্ছে 8652 ফিট। এই টানেল পার করলেই আমরা সোনমার্গে এন্টার করে যাব। শীতকালে বরফের টাইমে রাস্তা ব্লক হয়ে যেত বলে এই টানেলটা করেছে, যাতে কানেক্টিভিটি কাট না হয়ে যায়। এপার থেকে টানেলে প্রবেশ করার সময় চারিদিকে পরিবেশটা ছিল শুষ্ক সবুজ। ওই পারে সোনমার্গের দিকে টানেল থেকে বেরোতেই মনে হলো যেন এক অন্য দুনিয়ায় এসে পৌঁছালাম। টানেলের ওই পারে ছিল মনে হলো যেন এক ডাইমেনশন, আর এটা আরেক ডাইমেনশনে চলে আসলাম পুরো পোর্টাল দিয়ে। মনে হচ্ছে যেন পুরো টানেল না, একটা পোর্টাল, অন্য ডাইমেনশনে পুরো চলে আসলাম এমন মনে হচ্ছে। তো যেটা বললাম তো একদম এক্স্যাক্টলি ওই রকমই হয়েছে। তো টানেলের ওই পারে ছিল একদম পুরো শুকনো, টানেলটা মনে হলো যেন পুরো একটা পোর্টালের কাজ করলো, এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে চলে আসলাম এমন মনে হচ্ছে। ও হো হো, পুরো বরফই বরফ। তোর যা ঠান্ডা হাওয়া দিচ্ছে কি বলবো, হুড় করে হাওয়া দিচ্ছে। জানি না গোপ্রো কতক্ষণ কাজ করবে, ঠান্ডায় তো ভাই গোপ্রো ধোকা দিয়ে দেয় আমাকে। গুলমার্গে এতটা নিচে ঠান্ডা লাগেনি যতটা সোনমার্গে লাগছে। আর পেছনে জাস্ট দেখো সবাই ওখানে খেলা করছে, পুরো ফ্রেশ স্নো পুরো পড়ে আছে একদম।
10 দিন আগেও এখানে প্রচন্ড স্নোফল হয়েছে শুনলাম, পুরো এক অন্য ডাইমেনশন, পুরো ওয়াও, অন্য দুনিয়ায় চলে এসেছি আমরা। তো বন্ধু এই যে উঠে চলে এসেছি বরফে, বরফ মারছে সবাই, বরফের পুরো এত বড় বড় বল বানিয়ে সব ছুটছে গায়ে, উরে বাবা। তো এইখানে আর সাউন্ডটা রেকর্ড হয়নি। তো এখানে আমি বলছিলাম যে প্রথম আমরা যেখানে নামলাম সেখান থেকে আরও কিছুটা গাড়ি করে এগিয়ে আসার পর এই জায়গাটা ছিল। তো সেখানে আমরা গাড়ি থেকে নেমে প্রথমে 100 টাকা করে জুতো ভাড়া করে নিই, তারপর এই বরফের উপর উঠে আসি। তো বন্ধু দেখতে পাচ্ছ এই যে বরফে চলে এসেছি ওপরে, পেছনে ওই পেছন থেকে নিচে থেকে এই ওপরে চলে আসলাম। বোনরা অনেকেই সব স্লেজে চললো, ওই ওপরে নিয়ে গেছিলো, ওখান থেকে পুরো গড়িয়ে মানে স্লিপ করে নিচে নিয়ে আসলো। এখানে স্লেজ 100 টাকা করে নিচ্ছে। একটা জিনিস দেখলাম, গুলমার্গের থেকে সোনমার্গে জিনিস সস্তা আছে। গুলমার্গে এই জিনিসগুলো 300-400 টাকা নিচে কেউ কথা বলছিল না, এখানে 100 টাকা করে স্লেজ নিল। জুতো 100 টাকা করে ভাড়া নিয়েছে। এখানে রিল বানিয়ে দিচ্ছে। গুলমার্গে আমরা রিল বানালাম 400 করে নিয়েছে গুলমার্গে, এখানে 200 টাকা করে নিচ্ছে। আর বোন আবার বানালো রিল একটা, আমি আর বানালাম না, তবে একটাই ঠিক আছে আমার পক্ষে। রিল বানানোর প্রস্তুতি চলছে এখানে, এখানে রিল বানানোর প্রস্তুতি চলছে। তো বন্ধু এখন সময় হয়ে গেছে 4:30, প্রচুর টাইম আমরা এখানে কাটালাম। আকাশে মেঘ হয়েছিল কালো, ভাবলাম হয়তো স্নোফল হতে পারে, কিন্তু হলো না। তো আবার সূর্য উঠে গেছে, এই যে আবার রোদ উঠেছে। এখন আস্তে আস্তে আমরা নেমে যাব। এখানে একদম পুরো ঝুরঝুরে বরফ পুরো। এইবার সময় হয়ে গেছে ফেরার, অনেক এনজয় করলাম বরফে, এইবার ফাইনালি রওনা দিই। তো বন্ধু এখন সময় হচ্ছে 5:17 বাজে। তো এখন এই যে গাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তো সেই থেকে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত কয়েকজন বাকি আছে আসতে, তাদের জন্য আমরা ওয়েট করছি। পেছনে যে রাস্তাটা যাচ্ছে ওই রাস্তা দিয়ে লাদাখের দিকে যাওয়া যায়, যা সোনমার্গের পরেই লাদাখ রিজিয়ন শুরু হয়ে যায়। এত কাছে থেকে আবার ঘুরে যাচ্ছি, একদিন আসবো, একদিন নিশ্চয়ই আসবো। টাইম হচ্ছে 6:10, আর আমরা আবার সেই জায়গাতে এসে দাঁড়ালাম যেখানে যাওয়ার সময় খাওয়া দাওয়া করলাম দাঁড়িয়ে। আমরা পাহাড় থেকে প্রায় নেমে চলে এসেছি অনেকটাই, ওই বরফের পাহাড় ওই দিকেই গেছিলাম আমরা। এখন এবার এই দিকে গ্রিন পাহাড়ের দিকে যাব, ওইদিকে সাদা বরফের পাহাড়ে গেছিলাম। তো এখান থেকে কিছুক্ষণ ব্রেক নিয়ে এবার রওনা দেবো ওইদিকে। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, সূর্য পাহাড়ের পেছনে চলেই গেছে দেখতে পাচ্ছ। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে, যেতে যেতে এখন অনেকটাই টাইম লাগবে। শ্রীনগর ঢুকতে যদি জ্যাম পড়ে আরও টাইম লাগবে। 7:08 বাজে, আর আমরা জাস্ট 2-3 মিনিট আগে রওনা দিলাম ওখান থেকে, কিছুটা চলে এসেছি। আর এই এখন ভিডিওটা স্টার্ট করলাম। বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরে দেখার মতো আর কিছু নেই, অল্প অল্প জাস্ট একটু আলো আছে। অনেকক্ষণ আগে সূর্য ডুবে গেছে। তো শ্রীনগরে ঢোকার মুখে যদি জ্যাম পাই তো প্রচুর টাইম লেগে যাবে। তো আজকে সোনমার্গে ভালো এনজয় হয়েছে, এই মনে আনন্দ নিয়ে এখন ফিরছি আমরা হোটেলে। আজকে আমাদের শেষ রাত এখানে শ্রীনগরে হবে। আগামীকাল আমরা সকাল সকাল বেরিয়ে যাব পেহেলগামের উদ্দেশ্যে। বন্ধু সময় হচ্ছে এখন রাত 9টা, একদম ডট 9টা বাজে, 9:01 হয়েছে সবে। এই যে আমরা এই জাস্ট এই যে দেখতে পাচ্ছ রুমে এসে পৌঁছেছি। তো আজকে কিন্তু সেরা এনজয় করেছি আমরা সবাই। গুলমার্গে যে ওই রোপওয়ে লাইনে দাঁড়িয়ে মানে সকলের এনার্জি পুরো শেষ হয়ে গেছিলো, তাই কারোরই ভালো লাগছিল না লাস্টে। আজকে সোনমার্গে শুরু থেকেই পুরো এনজয় আর এনজয়।